হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন সেশনে আমরা এখানে কি পড়ব? হিস্ট্রি আরআরবি এনটিপিসি টপ 100 এমসিকিউ। এটা আমরা 100টা কোশ্চেন দুটো পার্টে পড়ব। লেকচার নাম্বারে 1 থেকে 50 থাকবে এবং লেকচার নাম্বার 2তে 51 থেকে 100। তার মানে দুটো সেটে 50 করে কোশ্চেন থাকবে। তো আরআরবি এনটিপিসি তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার টপ 100 সেশন আমরা করব, যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য হরপ্পিয়ান ইনস্ক্রিপশন হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ। হরপ্পিয়ান ইনস্ক্রিপশনটা আমরা কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? অ্যালফাবেটিক্যাল, পিক্টোগ্রাফিক্যাল, আইডিওগ্রাফিক এবং কিউনিফর্ম। এই যে চারটে অপশন রয়েছে, তাতে আমরা বলতে পারি হরপ্পা বা সিন্ধু সভ্যতার যে লিপি, সেই লিপিটাকে আমরা পিক্টোগ্রাফিক, কতগুলো পিকচার আছে বলে এটাকে পিক্টোগ্রাফিক বলতে পারি, এবং এই লেখার স্টাইলটাকে বুস্টোফেডনও বলতে পারি। তো এখানে পিক্টোগ্রাফিক আছে বলে, চিত্রাঙ্কন আছে বলে এটা, বা চিত্রলিপি আছে বলে আমরা চিত্রলিপিটাকেই অ্যান্সার নেব। যদিও হরপ্পার ইনস্ক্রিপশনটা এটা আবিষ্কার হয়েছে, এখনো পর্যন্ত পড়া যায়নি। এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। 2 নম্বর কোশ্চেনে যদি যাই, তাহলে আমরা দেখব দ্য রিভোল্ট অফ 1857 ইজ অফটেন কল্ড দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, হুইচ ফ্যাক্টর ওয়াজ নট এ কজ অফ দ্য রিভোল্ট। 1857 সালে সিপাহী বিদ্রোহের, এই বিদ্রোহটাকে আমরা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলি। এই বিদ্রোহকে প্রায় প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয়। কোন কারণটি বিদ্রোহের কারণ ছিল না? যদি আমরা সিপাহী বিদ্রোহটাকে পড়ি, তাহলে দেখব এনফিল্ড রাইফেলের কার্তুজটা ডাইরেক্ট কারণ ছিল। সিপাহী বিদ্রোহ ঘটার ক্ষেত্রে কার্তুজ এনফিল্ড রাইফেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংবাদপত্রের ব্যাপক প্রচার, সিপাহী বিদ্রোহ যখন হচ্ছে তখন সংবাদপত্র ভারতবর্ষে প্রচলিত হয়ে গেছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের সমর্থনে আজ পর্যন্ত, তখন সিপাহী বিদ্রোহের সমর্থনে কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। তাই স্বাভাবিকভাবেই এটাই অ্যান্সার হবে, সংবাদপত্রর ব্যবহার। এটা তখন সিপাহী বিদ্রোহের কারণ ছিল না। ভারতীয় রাজ্যগুলির সংযুক্তি হ্যাঁ কারণ হিসেবে ছিল, কারণ ডক্ট্রিন অফ ল্যাপসে যে রাজ্যগুলোকে ভারতীয় সাম্রাজ্যভুক্ত করা হয়েছে, সেই রাজ্যগুলোই পরবর্তীতে সিপাহীদের সঙ্গে সহযোগিতা করেছে, এবং দুর্ভিক্ষ, অর্থনৈতিক শোষণ এই বিদ্রোহের অন্যতম কারণ ছিল, যেখানে সাধারণ জনগণ সিপাহীদের সমর্থন করছে। তো স্বাভাবিকভাবেই এই যে অপশনগুলো রয়েছে, সেই অপশনের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা নেব বি। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখব? আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ হরপ্পিয়ান সিভিলাইজেশন। হরপ্পিয়ান সিভিলাইজেশনের বৈশিষ্ট্য নয় কোনটা? এটা যদি আমরা বলি প্ল্যানেট সিটি, হরপ্পা সভ্যতা পরিকল্পিত শহর ছিল। হরপ্পা সভ্যতায় ইউজ অফ ব্রোঞ্জ টুলস অবশ্যই ছিল, কারণ তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। আয়রন ইমপ্লিমেন্টস বা লোহার সরঞ্জাম, এইটা থাকবে না, কারণ সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। ট্রেড এক্সপ্যানশন বা বাণিজ্যিক সম্প্রসারণ, এটাও থাকবে, কারণ কারণ সিন্ধু সভ্যতার লোকেরা সুমেরিয়ান, মেসোপটেমিয়ান বা ইজিপশিয়ানদের সঙ্গে বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল, সেই প্রমাণ পাওয়া যায়। তাই যদি আমাকে কারণ কোনটা নয় বলে, তাহলে এক্ষেত্রে আমরা সিটাকে অ্যান্সার নেব, যেটা হচ্ছে লোহার সরঞ্জাম ওখানে ব্যবহার হবে না। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল ডিউরিং ব্যাটেল অফ পলাশি। পলাশি যদি আমরা দেখি, তাহলে দেখব 1757 সাল। এই 1757 সালে মুঘল সম্রাট থাকবে আলমগীর টু, আর বাংলার নবাব থাকবে সিরাজউদ্দৌলা। তাহলে স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হবে এ, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার সঙ্গেই রবার্ট ক্লাইভের
যুদ্ধ যেটা, সেটাই ব্যাটেল অফ পলাশি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, at which place in the Indus Valley was Great Bath an architectural marvel discovered? গ্রেট বাথ যখন আমরা বলি তখন আমরা একটা ছোট্ট কথা মনে রাখি যে এম ইকুয়াল টু জিবি। এম ইকুয়াল টু জিবি মানে হচ্ছে মহেঞ্জোদারো হ্যাভ গ্রেট বাথ। এবারে গ্রেট বাথ তো অনেক জায়গায় পাওয়া গেছে, তো মহেঞ্জোদারোতে প্রথম পাওয়া গেছে বলে এটা আমরা এম ইকুয়াল টু জিবিটাকেই খেয়াল রাখবো। মহেঞ্জোদারোতে গ্রেট বাথ থাকবে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে মহেঞ্জোদারো আমাকে অ্যান্সার করতে হবে। নেক্সট যদি আমরা দেখি, হু অ্যামং দ্য ফলোইং ইজ কনসিডার দ্য লিডার অফ মডারেট ফ্র্যাকশন ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিউরিং আর্লি 20th সেঞ্চুরি? আর্লি 20th সেঞ্চুরিতে যদি আমরা বলি যে মডারেট ফ্র্যাকশন, নরমপন্থী লিডার, মডারেট ফ্র্যাকশন বলতে নরমপন্থী গোষ্ঠী। আমরা জানি 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের যত সভাপতি হয়েছে সবাই নরমপন্থী। চরমপন্থী হিসেবে আমরা তিনটে নাম অবশ্যই জানি, লাল বাল পাল, তার মানে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এরা চরমপন্থী হিসেবে ট্রিট হবে। এবারে বিপিন চন্দ্র পালের শিষ্য হচ্ছে অরবিন্দ ঘোষ, তো স্বাভাবিকভাবে ইনিও নরমপন্থী নয়, চরমপন্থী হিসেবে ট্রিট হবে। তাহলে নরমপন্থী হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন বি, গোপাল কৃষ্ণ গোখেল। এই গোপাল কৃষ্ণ গোখেলই হচ্ছে নরমপন্থী গোষ্ঠীর সদস্য। নেক্সট আমরা যেটা দেখব, which বেদ আর এ কালেকশন অফ হাইমস ডেডিকেটেড টু ভেরিয়াস গড অ্যান্ড গডসেস? হাইমস মানে মন্ত্র। এই মন্ত্রগুলো যদি থাকে তাহলে কোথায় থাকবে? যেগুলো বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত স্তোত্র বা মন্ত্র, এই মন্ত্রগুলো যদি আমরা পাই তাহলে সেটা পাবো আমরা ঋগ্বেদে পাবো। 1028টা হাইমস বা মন্ত্র রয়েছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং ঋগ্বেদই এটার অ্যান্সার হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দা চম্পারণ সত্যাগ্রহ অফ 1917 was led by Mahatma Gandhi to address grievances related to which crop? আমরা গান্ধীর সত্যাগ্রহ যদি দেখি, 1917 সালে গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ প্রথম আইন অমান্য সত্যাগ্রহ। যে আইনটাকে ভঙ্গ করা হবে সে আইনটা হচ্ছে ইন্ডিগো বা নীল চাষ। ওই 3 কাঠিয়া সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলনটা হবে, তাই এখানে অ্যান্সারটা হবে এ, ইন্ডিগো এখানে অ্যান্সার। নেক্সট আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে দ্য টার্ম দস্যু মেনশন ইন দ্য বৈদিক টেক্সট রেফার টু। আমরা যদি দস্যু কথাটা বলি তাহলে দস্যু কথাটা বলে আর্যরা কাদেরকে বোঝাতে চেয়েছে? বৈদিক গ্রন্থে উল্লেখিত দস্যু শব্দটির অর্থ কাকে উল্লেখ করা হয়েছে? প্রিস্ট, মার্চেন্ট, এনিমিজ অর নন আরিয়ান্স, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী, শত্রু বা অনার্য, বণিক এবং পুরোহিত। এক্ষেত্রে আমরা যেটাকে অ্যান্সার করব সেটা হচ্ছে এনিমিজ অর নন আরিয়ান্স। এনিমিজ অর নন আরিয়ান্স, এখানে সেটাই তোমার সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে এটা দেখব, হুইচ সিটিজ ডিড দ্য ব্রিটিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট পার্মানেন্ট সেটেলমেন্ট ইন ইন্ডিয়া? এই পার্মানেন্ট সেটেলমেন্ট বলতে চিরস্থায়ী বন্দোবস্তকে বলা হয়েছে। বাংলাটা দেখে নেবে, পার্মানেন্ট সেটেলমেন্ট মানে ফার্স্ট ফ্যাক্টরির কথা বলেনি। পার্মানেন্ট সেটেলমেন্টের যে বিষয়টা সেটা 1793টাই নেব। তাহলে যদি 1793 সালের পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলা হয় তাহলে সেটা কলকাতা, বেঙ্গলকে কেন্দ্র করে হয়েছিল, তার মানে কলকাতা আমার অ্যান্সার হবে, সেটাও খেয়াল রাখবে। ফার্স্ট ফ্যাক্টরি যদি বলতো তাহলে সুরাট অ্যান্সার হতো। নেক্সট যদি আমরা দেখি,
দ্য লার্জেস্ট সাইট ফাউন্ড ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি বলে তাহলে মহেঞ্জোদারো, আর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি বলে তাহলে সেটা হচ্ছে রাখিগিরি। রাখিগিরিটা হরিয়ানাতে আছে, সেই জন্য এটার অ্যান্সার হবে ডি, হরিয়ানা। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা কি বলছে দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ড ইন হুইচ ইয়ার। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হবে 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দেই এটার অ্যান্সার হবে। নেক্সট আমরা যদি দেখি দ্য সপ্তাঙ্গ থিওরি, সপ্তাঙ্গ তত্ত্ব of the state which deals with 7 elements of state was propounded by, রাজ্যের 7টি উপাদান নিয়ে আলোচনা করে এমন সপ্তাঙ্গ তত্ত্বটি তুলে ধরেছেন কে? এটা যদি বলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে চাণক্য। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সপ্তাঙ্গ থিওরিটা হচ্ছে চাণক্যের, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার কৌটিল্য, বিষ্ণুগুপ্ত বা চাণক্য। নেক্সট আমরা দেখব দ্য রাওলাট অ্যাক্ট অফ 1919 was opposed by the Indian populace because it allowed for, আমরা যদি দেখি যে 1919 সালে রাওলাট আইনের বিরোধিতা করেছিল ভারতীয় জনগণ, কারণ এতে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্তি ছিল। কোন বিষয়টা অন্তর্ভুক্তি ছিল? ইনক্রিজ ট্যাক্স অন এগ্রিকালচারাল প্রোডাক্ট, কৃষিজাত পণ্যের ওপর কর বৃদ্ধি। রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার ওপর বিধিনিষেধ। সেপারেশন অফ রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স, ধর্ম ও রাজনীতির পৃথকীকরণ। অ্যারেস্ট উইদাউট ট্রায়াল, বিচার ছাড়াই গ্রেপ্তার। এটাই আমাদের কারণ হবে 1919 সালের রাওলাট অ্যাক্টটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয় এই কারণে এখানে বিনা বিচারে 2 বছর জেল হেফাজতে রাখা যেত, পুলিশ হেফাজতে রাখা যেত। এই অ্যারেস্ট উইদাউট ট্রায়াল, এটাই আমার অ্যান্সার হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, হুইচ ফরেন ইনভেডার ওয়াজ ডিফিটেড বাই চন্দ্রগুপ্ত মৌর্য উইথ দ্য হেল্প অফ চাণক্য। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য বিদেশি কাকে পরাজিত করেছে? এই চন্দ্রগুপ্ত মৌর্য যাকে পরাজিত করবে তিনি হচ্ছেন আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকাটর 305 বিসিতে, যেটা যুদ্ধ হচ্ছে ব্যাটেল অফ লিবারেশন। যেই কারণে চন্দ্রগুপ্ত মৌর্যকেও গ্রিকদের আক্রমণ থেকে ভারতের রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করা যায়। এটাও অনেক সময় পশ্চিম ভারতে গ্রিকদের আক্রমণ থেকে ভারতকে কে রক্ষা করেছে, সেক্ষেত্রেও আমরা অ্যান্সারটা চন্দ্রগুপ্ত মৌর্য নেব। নেক্সট কোশ্চেন যেটা করেছে সেটা বলছে দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট অফ 1942 ওয়াজ লঞ্চ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, হুইচ স্লোগান বিকেম সিনোনিমাস উইথ দিস মুভমেন্ট। আমরা যদি দেখি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি যে আন্দোলনটাকে সবার মুখে মুখে ফিরত সেটা হচ্ছে ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, করব অথবা মরব। এই ডায়লগটাই ফেমাস ডায়লগ হিসেবে পরিণত হয়েছিল। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হুইচ রিভার ওয়াজ কনসিডার স্যাক্রেড সেন্ট্রাল টু দ্য আরিয়ান সিভিলাইজেশন ইন দ্য আর্লি বৈদিক পিরিয়ড। আর্লি বৈদিক পিরিয়ডে আর্যদের কাছে কোন নদীটা সব থেকে পবিত্র নদী বলে বিবেচিত হতো বা সভ্যতার পবিত্র এবং কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হতো? সেটা হচ্ছে সরস্বতী। সরস্বতী নদীটি আর্যদের কাছে নদীমাতা, নদীতমা হিসেবে বিবেচিত হবে। এবং ঋগ্বেদে সিন্ধু নদীর কথা বেশি আছে এবং সরস্বতী নদীটির কথা পবিত্রতার সঙ্গে যুক্ত আছে। হুইচ ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা হচ্ছে একটা বায়োগ্রাফিক্যাল বুকস
এই বায়োগ্রাফিক্যাল বুকসটা লিখছেন তিনি হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। এই গ্রন্থে তিনি যাকে জাতীয় কংগ্রেসের জনক হিসেবে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম, যিনি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে বেশি বিবেচিত এবং জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি হিসেবে বিবেচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ সাসপেন্ডেড বাই গান্ধী ডিউ টু হুইচ ইনসিডেন্ট? গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট সাসপেন্ডেড মানে উইথড্রল করে নিয়েছিলেন কেন, বা অসহযোগ আন্দোলন কোন ঘটনার কারণে গান্ধী স্থগিত করে নিয়েছিলেন? সেটা হচ্ছে চৌরি চৌরা ইনসিডেন্ট। এই চৌরি চৌরা ইনসিডেন্টের ফলেই গান্ধীজি নন ভায়োলেন্স মুভমেন্ট ভায়োলেন্স হয়ে গেছিল বলে এটাকে উইথড্রল করে নেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অব মৌরিয়ান ডাইনাস্টি? মৌর্য ডাইনাস্টি শুধু নয়, যে কোনো ডাইনাস্টির লাস্ট রুলার খুব গুরুত্বপূর্ণ। তো মৌর্যদেরও লাস্ট রুলার হচ্ছে বৃহদ্রথ মৌর্য, যাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করবেন। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে বৃহদ্রথ মৌর্য। নেক্সট আমরা যেটা দেখব, হুইচ ইয়ার গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড? সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীকে জয়েন করানোর জন্য গান্ধী সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ইনিশিয়াল উইথড্রল করে গান্ধী আরউইন বা দিল্লি প্যাক্ট সাইন করার পর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে জয়েন করবেন। তো স্বাভাবিকভাবেই এটার উত্তর হবে 1931 হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট। নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই তাহলে দেখব, হুইচ এনসেন্ট ইন্ডিয়ান টেক্সট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দ্য মৌরিয়ান এম্পায়ার? মৌর্য রাজবংশের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা আমরা অর্থশাস্ত্র থেকে অবশ্যই পাবো, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেটা আমাদের অপশন রয়েছে অর্থশাস্ত্র, মনুস্মৃতি, মহাভারত এবং রামায়ণ, এই চারটে বইয়ের মধ্যে অর্থশাস্ত্র থেকে পাবো, কারণ অর্থশাস্ত্র হচ্ছে রাষ্ট্রনীতি সংক্রান্ত গ্রন্থ, রাষ্ট্রের বিষয় সম্পর্কে থাকবে। The first significant demand for independence from British rule was made in which resolution? ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার প্রথম গুরুত্বপূর্ণ দাবি কোন প্রস্তাবে গৃহীত হয়েছিল? এখানে আমরা যদি দেখি যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট রেজুলেশনটা নেওয়া হবে। তাই এখানে যেটা প্রশ্ন করেছে, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার প্রথম গুরুত্বপূর্ণ দাবি কোন প্রস্তাবে গৃহীত হয়েছিল? এটা লাহোরে অনেকগুলো বিষয় নেওয়া হয়েছিল। লাহোরে নেওয়া হয়েছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স রিজেক্ট করতে হবে, তারপরে হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট চালু হবে এবং কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নেওয়া হবে। এখানে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে ফার্স্ট সিগনিফিকেন্ট ডিমান্ড ফর ইন্ডিপেন্ডেন্স ফর ব্রিটিশ রুল ওয়াজ মেড ইন হুইচ রেজুলেশন? আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা পূর্ণ স্বরাজ রেজুলেশন 1929 সালের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ রেজুলেশনের মাধ্যমেই এটা আমরা পাবো। তো এটা আমরা কোথায় পেয়েছি? লাহোর প্রস্তাবে পেয়েছি। লাহোর রেজুলেশন তো দুটো আছে, পাকিস্তানেরও আছে এবং ভারতেরও আছে। 29 লাহোর রেজুলেশন না 40 লাহোর রেজুলেশন, এই জায়গাটা তো ক্লিয়ার নয়, সেই জন্য আমরা পূর্ণ স্বরাজ রেজুলেশনটাই নেব। এবারে প্রশ্ন হচ্ছে, হুইচ রুলার ইজ ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ কনসেপ্ট অফ ধর্মযুদ্ধ? ধর্মযুদ্ধ মানে কাউকে হত্যা না করে তার সঙ্গে মানসিক স্বাধীনতা শেয়ার করা। এই ধর্মযুদ্ধের কনসেপ্টটা এখানে যারা রয়েছেন তাদের মধ্যে যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন অশোক। কলিঙ্গ যুদ্ধে জয়ের পর তিনি যুদ্ধ ত্যাগ করে ধর্মযুদ্ধের কথা বলছেন। তো সেই হিসেবে এটার অ্যান্সার হয়ে যাবে এ,
এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যদি দেখি তাহলে হচ্ছে হুইচ মুভমেন্ট ডিড মহাত্মা গান্ধী লঞ্চ 1930 টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ সল্ট ল? ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে আন্দোলন করেই গান্ধীর ডান্ডি মার্চ, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ আইন অমান্য আন্দোলন হবে। এটা হচ্ছে সি অ্যান্সার। নেক্সট প্রশ্নে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এর পরের প্রশ্নটা, যেটা বলছে দ্য কলিঙ্গ এডিক্ট ওয়াজ ইস্যুড বাই অশোকা আফটার কনকোয়েস্ট অফ কলিঙ্গ। ইন হুইচ মডার্ন স্টেট ইজ কলিঙ্গ প্রাইমারিলি লোকেটেড? কলিঙ্গ বলতে আমরা বর্তমানে অঙ্গবঙ্গ কলিঙ্গ, প্রাচীনকালে আমরা এই তিনটে নাম পাই। অঙ্গ বলতে বিহার, বঙ্গ বলতে বেঙ্গল এবং কলিঙ্গ বলতে উড়িষ্যাকে বোঝানো হতো। তো স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হবে এ, উড়িষ্যা। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এই প্রশ্নটা, দ্য লখনৌ প্যাক্ট অফ 1916 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন হুইচ অফ দ্য পলিটিক্যাল এন্টাইটিস? অর্থাৎ 1916 সালে লখনৌ চুক্তি কোন দুটি রাজনৈতিক সত্তার মধ্যে একটি চুক্তি ছিল? লখনৌ চুক্তি 1916, এটা যদি আমরা বলি ইন্ডিয়ান কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ব্রিটিশ গভর্নমেন্ট সিভিল সার্ভিস জব, হিন্দু মহাসভা মুসলিম লীগ কংগ্রেস অ্যান্ড রেভলিউশনারি পার্টি, যা অপশন রয়েছে তাতে আমরা এটা অ্যান্সার নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হবে। একই সালে লখনৌ সেশন যদি হয় সেটা চরমপন্থী নরমপন্থীর মিলন হবে। তো স্বাভাবিকভাবে দুটো একটু দেখে করবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট বলছে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অলসো নোন অ্যাজ প্রয়াগ প্রশস্তি ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ রুলার? এলাহাবাদ প্রশস্তি যেটা, সেটাকেই এলাহাবাদ আয়রন পিলার ইনস্ক্রিপশন বলে, সেটাকেই প্রয়াগ প্রশস্তি বলে। এই প্রয়াগ প্রশস্তি যিনি লিখছেন তিনি হচ্ছেন হরিসেন, যার সম্পর্কে লিখবেন তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। স্বাভাবিকভাবে সমুদ্রগুপ্ত এখানে অ্যান্সার হবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে এটা কি দেখব, দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্ম ওয়ার ইন্ট্রোডিউস ইন হুইচ ইয়ার? মন্টেগু চেমসফোর্ড রিফর্মে আমরা দেখব ডায়ার্কি। মন্টেগু চেমসফোর্ড রিফর্ম যখন হবে সেটা হচ্ছে 1919 সালে। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট আসবে। নেক্সট যেটা বলছে দ্য আর্লিয়েস্ট এপিগ্রাফিক এভিডেন্স প্র্যাকটিস অফ সতী। এই সতী প্র্যাকটিসের এপিগ্রাফিক্যাল এভিডেন্স 510 খ্রিস্টাব্দে আমরা যে যুগে পাবো সেটা হচ্ছে গুপ্ত পিরিয়ডে। 510 খ্রিস্টাব্দে এটা আমাদের পাওয়া যাবে ইরান ইনস্ক্রিপশনে, তাই এটা গুপ্ত পিরিয়ডের মধ্যে পড়ছে, ল্যাটার গুপ্ত পিরিয়ড, সেই কারণে এটার অ্যান্সার হবে এ। এবারে বলছে হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? লাস্ট কথাটা আছে বলে এটার অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। লাস্ট এবং ফার্স্ট একজন ভারতীয়, তিনি একমাত্র একজনই গভর্নর জেনারেল হয়েছিলেন ভারতীয় হিসেবে, তিনিই লাস্ট, তিনিই একমাত্র ভারতীয়, তিনিই প্রথম ভারতীয়। নেক্সট যদি দেখি, হাউ মেনি ইন্ডিয়ান কিংস হ্যাভ বিন মেনশন বাই বাবর ইন বাবরনামা? বাবরনামাতে বাবর ভারতের যে রুলারদের কথা বলেছেন 5 জন মুসলমান এবং 2 জন হিন্দু রুলারের কথা বলেছেন, তার মানে টোটাল 7 জন ইন্ডিয়ান রুলারের কথা বাবরনামা থেকে আমরা পাই। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। দ্য কনসেপ্ট অফ স্বরাজ articulated by গান্ধী মিন? স্বরাজ কথাটা বলতে গান্ধীজি কি বলেছেন? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সেলফ রুল, ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্ট, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন। স্বরাজ বলতে গান্ধীজি স্বশাসনের কথা বলেছেন বা সেলফ রুলের কথা বলেছেন, নিজেদের শাসনের কথা বলেছেন।
অবশ্যই নিজেদের শাসন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের মধ্যেই হবে। সেলফ রুল। নেক্সট আমরা যদি দেখি, মিনহাজ ই সিরাজ ওয়াজ পোয়েট লরেট অফ নাসির উদ্দিন মামুদ। নাসির উদ্দিন মামুদের পিরিয়ডে মিনহাজ উসিরাজকে আমরা পাবো, কারণ তার বইটার নাম হচ্ছে তবকাতি নাসিরি। নাসিরি নামটা ওনার বইটাতেও পাওয়া যাবে। দ্য ফেমাস জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস ইন হুইচ সিটি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রাওলাট অ্যাক্টের বিরোধিতা করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেখানে হবে সেটা হচ্ছে অমৃতসর। অমৃতসর শহরে হবে। বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর টেম্পল চোলদের একটা বিখ্যাত টেম্পল বৃহদেশ্বর, এটাকে রাজরাজেশ্বর টেম্পলও বলে। এটা আমরা পাবো তাঞ্জাভুর, তাঞ্জাভুরে পাবো, তামিলনাড়ুর। তাই এটার অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন যেটা বলছে, হুইচ সোশিও রিলিজিয়াস রিফর্মার ইজ নোন ফর দ্য ফরমেশন অফ আর্য সমাজ ইন 1975? আর্য সমাজ এটা যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। 1875 খ্রিস্টাব্দে বম্বে আর্য সমাজের প্রতিষ্ঠা করছেন দয়ানন্দ সরস্বতী। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে যেটা, সেটা কি বলছে, হু ইজ আইডেন্টিফাইড অ্যাজ দ্য ফার্স্ট মুসলিম ইনভেডার অফ ইন্ডিয়া? ফার্স্ট মুসলিম ইনভেডার্স হিসেবে আমরা যে আক্রমণ করেছে তাকেই নেব, যে পাঠিয়েছে তাকে নয়। আল হাজ্জাজের সেনাপতি হিসেবে প্রথম ভারতবর্ষ আক্রমণ করছেন মোহাম্মদ বিন কাসিম, এনাকেই নেব। মোহাম্মদ বিন কাসিমই অ্যান্সার হবে 712, যিনি দাহিরকে পরাজিত করছেন। ইনাকে যে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল হাজ্জাজ। দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ AIML 1906 সালে ঢাকাতে তৈরি হবে। তো স্বাভাবিকভাবেই এটার অ্যান্সার হচ্ছে এ, এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে, হু রোট দেওপাড়া প্রশস্তি? দেওপাড়া প্রশস্তি যিনি লিখবেন তিনি হচ্ছেন উমাপতি ধর। ইনি লক্ষণ সেনের পঞ্চরত্নের একজন, কিন্তু দেওপাড়া প্রশস্তির সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে লক্ষণ সেনের দাদু বিজয় সেনকে নিয়ে লেখা। এই পয়েন্টটা একটু কেয়ার করতে হবে, এবং এটা উমাপতি ধরের লেখা দেওপাড়া প্রশস্তি, এই বিষয়টা তোমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নেক্সট যদি দেখো তাহলে হচ্ছে এইটা, এটা বলছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ বইটা, এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকেরই বই আছে, কিন্তু হিন্দ স্বরাজ বইটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। প্রত্যেকের লেখা বই গুরুত্বপূর্ণ, এগুলোকে তোমাদের একটু কেয়ার করতে হবে। নেক্সট যে প্রশ্নটা করেছে সেটা বলছে, হু ওয়াজ দ্য হিন্দুশাহী রুলার who killed himself after being defeated by Muhammad of Ghazni? মাহমুদ গাজনির কাছে পরাজিত হয়ে কে আত্মহত্যা করেছিলেন? সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা নেব জয়পাল। বি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, জয়পাল। নেক্সট আমাদের যেটা প্রশ্ন করেছে সেটা বলছে, দ্য ডান্ডি মার্চ ইন 1930 ওয়াজ সিগনিফিকেন্ট ইভেন্ট ফর হুইচ রিজন? ডান্ডি মার্চ 1930 কি জন্য বিখ্যাত? ইট মার্ক দ্য স্টার্ট অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। একদম রাইট, আইন অমান্য আন্দোলন হিসেবেই এটা স্টার্ট হবে। ডান্ডি মার্চ, সল্ট সত্যাগ্রহ আর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট একই, এই কারণে এটা অ্যান্সার হবে আইন অমান্য আন্দোলন। নেক্সট আমরা যদি দেখি তাহলে, হু ইজ নোন অ্যাজ প্রকৃতিপুঞ্জ? এই প্রকৃতিপুঞ্জর ভোটে যিনি জিতবেন তিনি হচ্ছেন গোপাল।
এই প্রকৃতিপুঞ্জ বলতে ল্যান্ডলর্ড বা জমিদারদের বোঝানো হচ্ছে। সেই সময় 750 খ্রিস্টাব্দের সময় শশাঙ্কের মৃত্যুর 100 বছর পরে জমিদাররা নিজেদের মধ্যে থেকে একজন নেতা নির্বাচন করেছিল, তাই বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপালকেই ট্রিট করা হয়, তাই প্রকৃতিপুঞ্জ হিসেবে আমরা গোপালকেই ট্রিট করব। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে দ্য ফেমাস স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম ইজ অ্যাট্রিবিউটেড টু হুইচ রেভলিউশনারি লিডার? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা সুভাষচন্দ্র বোসের বিখ্যাত উক্তি, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফর্ম ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড উইথ দ্য হেল্প অফ হুইচ ফরেন পাওয়ার? INA আমরা যদি দেখি এটা তৈরি হয়েছে সিঙ্গাপুরে। যার সাহায্যে তৈরি হবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যার সাহায্যে তৈরি হবে সেটা হচ্ছে জাপান। তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী তেজো নেতাজিকে INA তৈরি করতে সাহায্য করেছিলেন এবং জার্মানির হিটলারও সাহায্য করেছিলেন, কিন্তু হিটলারের সঙ্গে মতপার্থক্য হয়, তিনি জাপানে এসে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নেন। নেক্সট, হু রিনোভেটেড সুদর্শন লেক উইদাউট ইউজিং ফোর্স লেবার? সুদর্শন লেক এমন একটা লেক যে লেকটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ম্যানমেড লেক। এটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তৈরি হবে এবং এটার পরবর্তীকালে রিকনস্ট্রাকশনও হবে। রিকনস্ট্রাকশন হলেও যখন হবে তখন সবাই ফোর্স লেবার ব্যবহার করবে। যিনি ফোর্স লেবার ব্যবহার করবেন না তিনি হচ্ছেন রুদ্রদমন, প্রথম রুদ্রদমন, শকরাজ রুদ্রদমন। ইনি সুদর্শন লেক রিকনস্ট্রাকশন করার জন্য কোনো ফোর্স লেবার ব্যবহার করেননি। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন লন্ডন ইন হুইচ ইয়ার? ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930 সালে হবে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 31 ধরবো এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স 32 ধরবো। এবারে প্রশ্ন হচ্ছে ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সাইট হ্যাজ দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ পেইন্টিং বিন ফাউন্ড? আমাদের সিন্ধু সভ্যতার যে সাইটগুলো রয়েছে সেই সাইটসগুলোর মধ্যে কোথায় আমরা পেইন্টিংটা পাবো? পেইন্টিংটা আমরা পাবো ভীমবেটকা প্রথম। এটা বলছে দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ সাসপেন্ডেড হুইচ ইভেন্ট? সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আমরা যদি দেখি মানে আইন অমান্য আন্দোলন, এটা দুবার সাসপেন্ডেড হবে। একটা হচ্ছে 1931 আফটার গান্ধী আরউইন প্যাক্ট, আবার ফাইনালি উইথড্রল হবে 1934। তো 34-এর কনসেপ্টটা এখানে নেই, তো সেই কারণেই আমরা এটা নেব বি, দ্য গান্ধী আরউইন প্যাক্ট। এই গান্ধী আরউইন প্যাক্টের পর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট উইথড্রল হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরা এই 50টা কোশ্চেন আলোচনা করলাম। এই 50টা কোশ্চেনের পর নেক্সট সেশনে আমরা আরও 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো এবং সঠিকভাবে গাইড নিয়ে নেক্সট এক্সামে ভালোভাবে দিতেও থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো।